বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক। নিজে তো শুনছেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারি হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলায় বেটিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথটা দিয়ে উত্তরমুখে চলছিল। সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, রাস্তা আধো অন্ধকার আধো আলো। ক্লান্ত দেহে ছ্যাগড়া গাড়ির মতন ধীরে ধীরে ভিড় ঠেলে পথ হেঁটে চলছিলাম। হঠাৎ সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। তার প্রমাণ? আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে যাচ্ছিলে আর একটু হলেই। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি এখন না খুব ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য! না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী কাজ করে, আর শরীরের কিছু জোর থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে কার্যসিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থল খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপে ব্যক্ত করল। সেদিন সকালের খবরের কাগজের কেনা বেচার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনা দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়। সুযোগ হারালে অনুশোচনা করতে হইবে। ঠিকানা 2/3 অমুক স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, বড়। বুঝলাম। তার রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে। কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি। সন্ধ্যের স্মিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা চেপে ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চল ফিরে যাই ভাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। ভেতু কোথাকার! এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ের ডান পাশের একটা নিম গাছ ভূতের মতন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যে উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন বেরিয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদু ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিস্মিত সুরে অভিযোগ করতে লাগলো। পথে জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড, তার ওপরকারের নরকঙ্কালের ছবিটা জীর্ণপ্রায়। কোথাও থেকে একটি পিয়নোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্টে গিয়ে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায় বহুদিনের প্রাচীন সাক্ষ্য নিয়ে দাঁত বের করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলী খায়ের আমলে এই বাড়ির বিস্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে
অতি সাবধানে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারো মুখে একটি কথা নেই, যেন ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানিক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতে উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভদ্র দুর্গের মতো, চারিদিকে গোলকধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক এই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বেশি বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে উঠলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। এই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্যে সকলের সে কি ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই এই খাটটি জুটল 1500 টাকায়। খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখল সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নিমন্ত্রণ রইল। তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগে পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কোখুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি। আমি আশ্চর্য হয়ে বললাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? সেই ঘাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত সে ঘুমাতে পারেনি। ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাতে তার মনে হলো কি যেন খাটটাকে নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়ল। আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মার করে উঠে ও আলো জ্বালল। না, সবকিছুই নিস্তব্ধ, নিথর, কোথাও এতটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার সে আলো নিভাল না। ভোররাত্রে কার দুর্ভদ্র আত্মকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। আমি বললাম, বলেছিলাম তো তোমায় প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার জেদ, এবার বোঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না,
ওই হতভাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরো ওই নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে। দেখি ওর গলদ কোথায়। আর আমার আপিস? পাগল, কাল যে রোববার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলায় তার বাড়িতে গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় রাস্তার দিকে চেয়েছিল। সে আমাকে আসতে দেখে সউল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গোলমাল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কথা যদিও শুনেছে। সতীশ বলল, বলছো কি মা, ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত জাগবার শ্বাস সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দ্বিজেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলডেন হাইজেন। রাত কমে কমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমাবে আর আমি জাগব, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমাবো। বইখানা খুলে আমি বসেই রইলাম, পড়তে পারলাম না একটি অক্ষরও। একদৃষ্টে তাকিয়েই রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। এই বুঝি অপদেবতা আমার গলাটি দিল টিপে। কাদের বাড়িতে ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশি স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীরে শিহরণ দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সবাই ডেকে উঠলাম, সতীশ, সতীশ। সতীশ থরমর করে উঠে বসলো। ব্যাপার কি খগেন, ব্যাপার? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরালো না। সতীশ আমার দুকাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ওহ, যা ভয় পেয়ে গেছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমাও, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমে কাজ নেই, আর তাছাড়া ঘুম আমার হবে না আদেও। তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠেস দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম। কেউই এতটুকু কথা বললাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে একদৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল। মনে হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপ করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিক আলো তপ করে নেমে গেল। আমরা একসঙ্গে বলে উঠলাম, কে? মনে হলো কে যেন মেন সুইচটা বন্ধ করে দিয়েছে।
হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষই হতে চায় না। সে কি বিকট শব্দ! বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে বসে হেসে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টসটা দরজার উপর ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলার ধারে বসে আর তো কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নায় কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবাধ্য ভাষার সকরুণ বিলাপধ্বনির চিত্তে এমন এক অজ্ঞাত বেদনা সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শরীর যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল কিছু বেশি, তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল। কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। হঠাৎ সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো কিসের যেন বেদনায়। মনে হলো হয়তো বুকখানা চুরমার হয়ে যাবে। তারপর একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। মনে হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাত্রে টিমটিম করে একটি আলো জ্বলছিল। ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। তার ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগে পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারি কঙ্কালসার হয়ে গেছে। তার পাশেই বসেছিল তার স্ত্রী হবে, চেহারা কিন্তু তার স্বামীর 4 বোন। একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ বউটি বিকট একটা হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখলাম তার স্বামী রীতিমধ্যে উঠে খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চোখেতে ক্রুদ্ধ বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানার উপর ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে আঙুলের সংকেত করে। বোধ হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল। হাসি উঠল না। তার স্ত্রী তার পাশে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো।
যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে বাবা। সতীশ কোথায়? সতীশের যে এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনেই সদর দরজায় এসে মাটিতে পড়ে গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছেন, ভয়ের কোনো কারণ নেই, একটা সাইডেন শক। আর কি, জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমার মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি সবিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাটটাকে বিদায় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। একটা ইহুদি সেটাকে কিনে নিয়ে গেলেন। যাক, মাঝখান থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটাকে বিলিয়ে দিতে হতো। এখন মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে? না এখনো সে ওই খাটের পেছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর উপর শুতে দেবে না বলে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্কর। নিজে তো শুনলেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে আসছি আগামী সপ্তাহে নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। আসতে ভুলবেন না কিন্তু।